সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উইনার্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি রেজাউল করিম সবুজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এ পর্বে আমরা তোমাদের সাথে পদার্থবিজ্ঞানের আরও একটা নতুন অধ্যায়, সেটা হচ্ছে গতিসূত্র নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের আলোচনা করার সুবিধার জন্য এই অধ্যায়টাকে কয়েকটা পর্বে বিভক্ত করেছি। তো তোমরা যখনই ক্লাসগুলো ফলো করতে যাবা তখন অবশ্যই ধারাবাহিক পর্ব মেনটেন করে কিন্তু ক্লাসগুলো ফলো করবে। তো চলো শুরু করি। তো দেখো, আমাদের যে অধ্যায়টা নিয়ে এখন আলোচনা করব সেই অধ্যায়টার নাম হচ্ছে গতিসূত্র। কোনো বই এটাকে বল ও নিউটনের বলবিদ্যা নামেও অধ্যায়টা আছে। তো আমরা সাধারণত যে বইটা ফলো করি শাহজাহান তপন স্যারের, তো সেই বইটাতে অধ্যায়টার নাম হচ্ছে কি গতিসূত্র। তো অনেক বই লেখা আছে বল ও নিউটনের বলবিদ্যা, এরকম আর কি অধ্যায়ের নাম আছে। তো তোমরা গতিসূত্র অধ্যায়টা ফলো করবা। তো আমরা যে বিষয়গুলো আলোচনা করি না কেন, সবগুলো টপিকস অলমোস্ট কিন্তু একই। হ্যাঁ, তো এই গতিসূত্র অধ্যায়টা বুঝতে গেলে আমাদেরকে যে বিষয়গুলো প্রথমের দিকে বুঝতে হবে, তো সেটা হচ্ছে জড়তা বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা নিয়ে কথা বলব। ঠিক আছে, আমরা একেবারে বেসিক বিষয় থেকে আলোচনা শুরু করছি। তো জড়তা বলতে আমরা কি বুঝি, প্রথমত আমরা কথা বলবো জড়তা নিয়ে বা ইনারশিয়া। জড়তা কি? জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা। ভালো করে খেয়াল করো, কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে বলি আমরা বস্তুর জড়তা। তাহলে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলবো আমরা বস্তুর জড়তা। তো জড়তা আবার দুই প্রকার, এটাকে ইংলিশে ইনারশিয়া বলি। জড়তা হচ্ছে দুই প্রকার, একটা নাম হচ্ছে স্থিতি জড়তা, স্থিতি জড়তা, স্থিতি জড়তা, হ্যাঁ, আর একটা হচ্ছে গতি জড়তা, গতি জড়তা। তো স্থিতি জড়তার ব্যাপারটা হচ্ছে, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তা, একটা গতি জড়তা। তাহলে স্থিতি জড়তা কি? যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, স্থির বস্তু চিরকাল স্থিরই থাকতে চায়, এই যে প্রবণতাটা স্থির বস্তুর মধ্যে, সেটাকে বলি আমরা স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু সারা জীবন চলতে চায়, যদি আমরা কোনো বাধা না দেই তাহলে সারা জীবন চলতে চায়, এই যে চলার যে টেন্ডেন্সি, এটাকে বলি আমরা গতি জড়তা। তাহলে জড়তা বলতে আমরা কি বুঝতেছি? জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বলতেছি আমরা জড়তা। জড়তা কয় প্রকার? জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তা, একটা গতি জড়তা। স্থিতি জড়তা কি? স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এই যে প্রবণতা, তাকে বলবো আমরা স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু চিরকাল যদি বাধা না পায় চিরকাল চলতে চাবে, এটা হচ্ছে তার গতীয় জড়তা। তো এই বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বল নিয়ে একটু কাজ করব, বল। হ্যাঁ, তো দেখো, আমরা যদি দেখি যে বল ও বলবিদ্যা, হ্যাঁ, তো এখন হচ্ছে বল কাকে বলে? বল, তো আমরা এর আগের অধ্যায়ে বলে এসেছিলাম যে বল হচ্ছে যাহা কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করলে তাকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে তার গতির অবস্থাটা কি করে, পরিবর্তন করে বা করতে চায়, তাকে আমরা বল বলবো। তাহলে বল আমরা কাকে বলবো? যাহা কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করলে তাকে গতিশীল করে বা করতে চায়, আর গতিশীল বস্তুর উপর যদি আমরা প্রয়োগ করি তার অবস্থার পরিবর্তন করে, তাকে আমরা বল বলেছিলাম। ঠিক আছে, বল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো এই এককে, এই অধ্যায়ে আমরা বলের একক নিয়ে কিন্তু কথা বলবো। ঠিক আছে, তাহলে বল হচ্ছে যাহা কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করলে তাকে গতিশীল করে বা করতে চায়, আর গতিশীল বস্তুর উপর যদি আমরা অ্যাপ্লাই করি তার অবস্থার পরিবর্তন করে দেয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বল বলবো। ওকে, তো চলো এখন আমরা বলের কিছু একক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বলের কিছু একক নিয়ে আলোচনা করব। তো ভালো করে তোমরা এই বিষয়গুলো একটু উঠিয়ে রাখো। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমরা প্রতিটা অধ্যায়ের জন্য কিন্তু তোমাদেরকে পিডিএফ দিব এবং তোমাদেরকে লেকচার শিট সরবরাহ করব। তো তোমরা যারা এখন এই অধ্যায়ের লেকচার শিট এবং পিডিএফ কপিগুলো পাওনি, তারা আমার সঙ্গে যোগাযোগ করে এগুলো কি করে নিয়ে নিবা, সংগ্রহ করে নিয়ে নিবা। ঠিক আছে, তো এখন দেখো, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বলের একক। বলের একক ভালো করে বোঝার চেষ্টা করবা। বলের একক,
বল মানে তো ফোর্স, তাই না? তাহলে বলের একক, বলের দুইটা একক আছে, বলের একক দুইটা, একটাকে বলি পরম বা, একটা হচ্ছে পরম বা নিরপেক্ষ একক। ভালো করে দেখো, বলের দুইটা একক আছে, একটা পরম একক। এই অধ্যায়ে অনেক থিওরি আছে, তো আমরা সাধারণত ম্যাথমেটিক্যাল রিলেটেড যে থিওরিগুলা, কারণ আমাদের আসলে অ্যাডমিশন টেস্টে তো আসবে কি ম্যাথ, তো ম্যাথ পারার জন্য যে থিওরিগুলো দরকার আমি সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করছি। হ্যাঁ, পরম বা নিরপেক্ষ একক। হ্যাঁ, নিরপেক্ষ একক। তাহলে বলের দুইটা একক আছে, একটা পরম বা নিরপেক্ষ একক আর একটা হচ্ছে অভিকর্ষ একক, অভিকর্ষীয়, অভিকর্ষীয় একক। তাহলে বলের একক কয়টা বলো তো? বলের একক কিন্তু দুইটা, ঠিক আছে? বলের একক হচ্ছে দুইটা, একটা হচ্ছে পরম একক বা নিরপেক্ষ একক, এটা কোনো স্থান কাল ভেদে এটার কোনো অবস্থা নাই। আর অভিকর্ষীয় এককটা সাধারণত ভূপৃষ্ঠে একরকম, মানে এক এক জায়গায় একরকম, কারণ এটা অভিকর্ষ ধ্রুবক জি নিয়ে এটাতে কাজ হবে। আর এটা হচ্ছে পরম একক, এটা স্থান ভেদে কোনো কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? তো চলো আমরা এই এককগুলো একটু দেখে নেই। তো আমরা যদি একটা ছক ড্র করি, তো আমি তিনটে এককগুলো এখন দেখাবো। হ্যাঁ, আর যাওয়া যাবে? হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন একটা এখানে ছক ড্র করব। হ্যাঁ, তো একটু দেখো, তো আমরা যদি একটু দেখি, তো একটা হচ্ছে বলের একক, যে এককে আমরা দেখব, যদি আমরা এসআই এককে দেখি, এসআই বা এমকেএস ইউনিটে আমরা যদি দেখি, এমকেএস ইউনিট বা এসআই এককে যদি দেখি, তো বলের পরম একক যেটা হবে, পরম একক বা নিরপেক্ষ একক, পরম বা নিরপেক্ষ একক, নিরপেক্ষ একক, সেটা হচ্ছে বলের একক কিন্তু হচ্ছে নিউটন। হ্যাঁ, এটাকে আমরা বাংলায় বলবো নিউটন, বলের একক কিন্তু নিউটন। তো এসআই এককে বলের নিরপেক্ষ এককের নাম হচ্ছে নিউটন। তো নিউটনকে আবার লেখা যায়, এটাকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। নিউটনকে কী দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। আবার এই নিউটনের পরিবর্তে লেখা যায় যে কেজি, নিউটন সমান সমান এন দ্বারা প্রকাশ করা হয়, নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এটার পরিবর্তে আবার লেখা যায় কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ভালো করে খেয়াল রাখবা, নিউটন সমান সমান লেখা যায় কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এটা লেখা যায় নিউটন সম্পর্কে। নিউটন বলের একক নিউটন, কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আর অভিকর্ষীয় একক হচ্ছে অভিকর্ষীয় একক, এটাকে বলা হয় কিলোগ্রাম ওজন। হ্যাঁ, কিলোগ্রাম ওজন এমকেএস এককে বা এসআই এককে। হ্যাঁ, এই বিষয়গুলো একটু সুন্দর করে উঠায় রাখো। এটাকে বলা হয় কিলোগ্রাম ওজন, বা অনেক সময় দেখবা লেখা আছে কেজি ওয়েট। হ্যাঁ, তো কেজি ওয়েট এইভাবে লেখা থাকে, ভালো করে দেখবা। তো কিলোগ্রাম ওজন, তার মানে এখানে যদি আমরা অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করি তাহলে এটা নিউটন হয়ে যাবে। তো ভালো করে খেয়াল করবা, এটাকে যদি আমরা অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করি তাহলে সঙ্গে সঙ্গে এটা কিন্তু কি হয়ে যাবে? এটা নিউটন হয়ে যাবে। তো কিলোগ্রাম ওজনও কিন্তু বলের একক। এখানে আমরা জাস্ট জি নাই, এটাতে জি নাই, ঠিক আছে? আর এটাতে যদি জি দ্বারা ভাগ করি তাহলে এককে আমরা চলে যেতে পারবো। তো এখানে যদি অভিকর্ষ ত্বরণ, অনেক সময় বলের একক লেখা থাকবা, দেখবা যে কেজি ওজন। হ্যাঁ, এখানে যখনই আমরা অভিকর্ষ ত্বরণ জি দ্বারা গুণ করব তখন এটা নিউটন হয়ে যাবে, তখন এটা কিন্তু কি হয়ে যাবে? নিউটন হয়ে যাবে। তো এখন আমরা যদি দেখি সিজিএস এককে বলের একক, সিজিএস এককে ইউনিটে বলের একক, এটাকে বলা হয় ডাইন, ডাইন। হ্যাঁ, তো এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যদি দেখি যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স 2, ডাইন সমান সমান লেখা যায় গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স 2, এটা লেখা যায়, ঠিক আছে? তো এখানে এর অভিকর্ষ এককটা হচ্ছে গ্রাম ওজন, গ্রাম ওজন। অনেক সময় লেখা থাকবে দেখবা যে বলের মানটা গ্রাম ওয়েট। তো গ্রাম ওয়েটকে যদি আমরা অভিকর্ষ ত্বরণের মান জি দ্বারা গুণ করি, যদি এখানে আমরা একে যদি 9.8 দ্বারা গুণ করি, একে যদি 981 দ্বারা গুণ করি, তাহলে এটা চলে যাবে কিন্তু ডাইনে চলে আসবে, ঠিক আছে? কারণ অভিকর্ষ ত্বরণের মান কিন্তু এমকেএসে কত? 9.8, সিজিএসে কত? 981। হ্যাঁ,
তো তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবা। তো এখানে কিন্তু জিটা কি অনুপস্থিত, অভিকর্ষ ত্বরণটা অনুপস্থিত। আর এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল। এফপিএস পদ্ধতিতে পাউন্ডাল এখানে এলবি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন এটা হচ্ছে পাউন্ড, ক্যামেরা কি হয়ে গেল এখানে পাউন্ডাল, তো এটার নাম হচ্ছে পাউন্ড ফুট পার সেকেন্ড ইনভার্স 2, পাউন্ড ফুট পার সেকেন্ড ইনভার্স 2। হ্যাঁ, পাউন্ড ফুট পার সেকেন্ড ইনভার্স 2, এটা হচ্ছে পাউন্ডাল। পাউন্ডালকে এভাবে লেখা যায় পাউন্ড ফুট পার সেকেন্ড ইনভার্স 2। তো এটাকে হচ্ছে অনেক সময় লেখা যায় পাউন্ড ওজন। হ্যাঁ, পাউন্ড ওজন বা এলবি ওয়েট। তো এটাকেও যদি আমরা অভিকর্ষ ত্বরণ জি, মানে এর এফপিএস পদ্ধতি অভিকর্ষ ত্বরণের মান কিন্তু 32, তো 32 দ্বারা যদি গুণ করি তাহলে অটোমেটিক এটা কাতে চলে যাবে, এটা কিন্তু আমাদের পাউন্ডালে চলে আসবে। বলের একক কিন্তু পাউন্ডাল, ভালো করে খেয়াল রাখবা, বলের এফপিএস পদ্ধতি বলের একক কি পাউন্ডাল। তো এই পাউন্ডাল সমান লেখা যায় পাউন্ড ফুট পার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের 3টা কিন্তু বলের একক, এগুলো মাথায় রাখতে হবে, সুন্দর করে উঠে নাও, কারণ এগুলো তোমরা বারবার পরে ঠিক করবা। আর এগুলাতে মাথায় রাখবা, এটাকে যদি আমি 9.8 দ্বারা গুণ করি তাহলে নিউটন হয়ে যাবে, এটাকে 981 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে ডাইন, আর এটাকে 32 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে কি পাউন্ড ডাল। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো বলের একক আমরা কিন্তু দেখলাম, এটা হচ্ছে পরম একক, এটা হচ্ছে অভিকর্ষীয় একক, আর এটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে, এটা সিজিএস পদ্ধতি, এটা কি এফপিএস পদ্ধতিতে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ এই বিষয়গুলো যদি এলোমেলো হয়ে যায় তাহলে ম্যাথ করতে কিন্তু আমাদের ব্যাপক সমস্যা হবে। ওকে, তো চলো আমরা আরও কিছু থিওরিটিক্যাল প্রবলেম নিয়ে এখন কথা বলবো। তো আমরা এখন আরও কিছু বেসিক বিষয় নিয়ে আলাপ করব, এটা জাস্ট মিশিয়ে দিলাম। তাহলে এখন আমাদের একটা বিষয় নিয়ে একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে ভরবেগ কি। ভরবেগ, ভরবেগ হচ্ছে বস্তুর ভর, তাহলে বস্তুর ভর আর বস্তুর বেগ দুটোর গুণফল, তাহলে ভরবেগ। তাহলে বস্তুর ভরটাকে যদি আমি এম ধরি আর বেগটাকে যদি ভি ধরি তাহলে এটাই ভরবেগ না। বস্তুর ভর এগের বেগের গুণফলকে বস্তুর কি বলা হচ্ছে ভরবেগ। বেগটা যদি শেষ বেগ হয় তাহলে বস্তুর শেষ ভরবেগ, আর আদি ভরবেগ হলে এম ইউ হবে আদি ভরবেগ। তাহলে বস্তুর ভর আর বস্তুর বেগকে গুণ করলে কিন্তু বস্তুর ভরবেগ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ভরবেগের একক কি হবে দেখো তো, এর এককটা কি হবে, এর এককটা কি হবে কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স, তাই এরকম হবে না? অথবা এর একক কেজি, ভরের একক কেজি মিটার পার সেকেন্ড, অথবা আমরা যে সিজিএসে চিন্তা করি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, অথবা এফপিএসে যদি চিন্তা করি যে ফুট পাউন্ড পার সেকেন্ড, পাউন্ড ফুট পার সেকেন্ড হবে। হ্যাঁ, পাউন্ড ফুট পার সেকেন্ড হবে। তাহলে এইরকম ভরবেগ, বস্তুর ভর এবং বেগের গুণফলকে বস্তুর ভরবেগ বলা হচ্ছে। আর এই ভরবেগকে প্রকাশ করা হয়, একে প্রকাশ করা হয় পি দ্বারা। ভালো করে মাথায় রাখবো, পি। ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি সমান সমান আমরা লিখতে পারি এম ভি। তাহলে ভরবেগ, বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হচ্ছে বস্তুর ভরবেগ। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তো ভরবেগ 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 আমাদের কথাটা চলে আসবে, বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হচ্ছে কি ভরবেগ। তো চলো এখন আমরা নিউটনের গতির কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো একটু আমরা লিখে আলোচনা করি। হ্যাঁ, এগুলো তোমরা একটু মুখস্থ রাখবা, কারণ এগুলো অনেক সময় পরীক্ষাতে 3 মার্কের থিওরির জন্য কিন্তু দিতে পারে। তো চলো আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, নিউটনের গতির সূত্র আমি একটু লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে এগুলো খাতায় নিয়ে, তার পিডিএফ তো দিয়েই দিব, পিডিএফে তো তোমরা এগুলো পেয়ে যাবো, তারপর একটু লিখে দিই। হ্যাঁ, নিউটনের গতিসূত্র, নিউটনের গতিসূত্র। হ্যাঁ, এটা কিন্তু 9-10 থেকে আমরা পড়ে আসতেছি নিউটনের গতিসূত্র। ঠিক আছে, তাহলে প্রথম সূত্রটা কি?
1 নাম্বার সূত্র, প্রথম সূত্র, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না, আমি লিখে দিচ্ছি তোমরা জাস্ট এটা উঠিয়ে নিবা। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, এগুলো 9, 10 এর পড়ালেখা, হ্যাঁ, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। সরল পথে চলতে থাকবে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমরা যদি বাহির থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম সরল পথে চলতে থাকবে। কিন্তু বাস্তবে এমনটা ঘটে না, কারণ একটা গাড়িকে যদি আমরা সাইকেলকে যদি ঠেলে ছেড়ে দেই তাহলে এটা একটা সময় পর কিন্তু এটা থেমে যায়। কেন থেমে যায়? কারণ এর মধ্যে একটা বাহ্যিক বল কাজ করে। কীরকম বল কাজ করে যদি দেখি, এই যে পথের যে জড়তা, পথের যে একটা বাধা বল, ঘর্ষণ বল কাজ করে, যার কারণে কিন্তু সাইকেলটা সারা জীবন চলে না, একটা সময় পর কিন্তু থেমে যায়। কেন থেমে যায়? কারণ এখানে পথের বাধা বল কিন্তু কাজ করে, যে ঘর্ষণ বল যেটাকে আমরা বলি, পথের ঘর্ষণ বল কিন্তু কাজ করে, হ্যাঁ। তো যদি না কাজ করতো তাহলে সারা জীবন কিন্তু গাড়িটা কী করতে থাকতো? চলতেই থাকতো। স্থির বস্তু চিরকাল স্থির থাকতো আর গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতেই থাকবে, যদি এখানে কোনো বাধা বল কাজ না করে বা বাহির থেকে আমরা যদি ফোর্স না দেই। তাহলে স্থির বস্তু স্থিরে থাকবে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে কী করতে থাকবে? চলতে থাকবে, হ্যাঁ। দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র, এটা লিখে নিবা। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের, এই যে ভরবেগ, ভর ইন্টু বেগকে কি বলা হচ্ছে? ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে কাজ করে যেদিকে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। তো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে আমরা যদি নর্মালি একটু চিন্তা করি, একটা বস্তুতে যদি একটা এম ভরের একটা বস্তু আছে, এর উপর একটা বল প্রয়োগ করলাম, তো এখানে নিয়ে আসলাম বস্তুটাকে, তো এম ভরের একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করলাম, তো বস্তুটা ছিল এম ভরের একটা বস্তু, হ্যাঁ, এম ভরের একটা বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করলাম, বস্তুটার আদি ভরবেগ ছিল ইউ আর পরবর্তীতে হচ্ছে কি? ভি। বল প্রয়োগ করার পর না বস্তুটার সময় লাগছে কত? টি সেকেন্ড পরে বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনটা কি দেখো তো? ভরবেগের পরিবর্তন, আদি ভরবেগ শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা বাদ দিলাম। ভরবেগের পরিবর্তন দেখো তো, শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা আমি বাদ দিলাম, শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা বাদ দিলাম,
তাকে সময় দ্বারা আমি ভাগ করলাম, তাহলে ভরবেগের পরিবর্তনের হার হয়ে গেল না? দেখো তো, তো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, দেখছো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, যে বল দিলাম তার সমানুপাতিক। দেখো এখন কথাটা ঠিক আছে কিনা। মনে করো এম ভরের একটা বস্তুর উপর আমরা এফ বল প্রয়োগ করে বস্তুটা ইউ বেগ থেকে শুরু করে বল প্রয়োগ করে একটু বেগ বাড়াই দিছি টি সময়ের মধ্যে, হ্যাঁ, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। তাহলে আমরা যদি এটাকে দেখি এফ সমান সমান কে এম ভি মাইনাস এম ইউ ভাগ টি। এখন কে এর মানটা আমি 1 ধরলাম, তাহলে এফ সমান সমান কী থাকতেছে দেখো তো, এফ সমান সমান থাকতেছে দেখো যে কে এর মানটা আমি 1 ধরলাম, তাহলে 1 ধরলে কে তো ফিনিশ হয়ে গেল। আর এমটা যদি আমি কমন নেই তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি হয় না? দেখো তো, আমি যদি এমটা কমন নেই তাহলে কি থাকে? ভি মাইনাস ইউ ভাগ টি। এখন এটা ইকুয়াল ত্বরণ লেখা যায় না? ভালো করে একটু দেখো তো, যে এফ সমান সমান এম এ। আমরা কিন্তু ত্বরণ সমান কি জানি? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে এখানে এ বসাই দিলাম, তাহলে এফ সমান সমান এম এ। এই যে একটা বিখ্যাত সূত্র কিন্তু চলে আসছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। তো এখানে জাস্ট সমানুপাতিক ধরে উঠলে কে চলে আসছে, কে এর মানটা আমি 1 ধরেছি সাইডে, কে এর মানটা আমি 1 ধরেছি। এখন তো যদি এখানে এমটা কমন নিয়েছি তাহলে দেখো বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাহলে এফ সমান সমান এম এ। এই সূত্রটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে এফ সমান সমান কী লেখা যায়? এম এ লেখা যায়। এটা কিন্তু আমাদের একটা গোল্ডেন রুলস, হ্যাঁ, এফ সমান সমান এম এ। এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কিন্তু প্রমাণ। অনেক সময় এটা পরীক্ষাতে আসবে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এফ সমান সমান এম এ সমীকরণটি প্রতিপাদন করো। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এফ সমান সমান এম এ সমীকরণটি কী করো? প্রতিপাদন করো, হ্যাঁ। এখন আমরা যদি আর একটা বিষয়, আর এক তৃতীয় সূত্র তো তোমরা জানোই যে প্রত্যেক ক্রিয়ার সমানও কি আছে? বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃতীয় সূত্রটা তোমরা জানো, প্রত্যেক ক্রিয়ারই সমান ও, এটা তোমরা সবাই জানো, বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে আমি যদি একটা বস্তুকে এদিকে ধাক্কা দেই, বস্তুটা আমাকে উল্টা দিকে একটা ধাক্কা দিবে, তাই তো? তাহলে আমরা যদি এফ এ দেই তাহলে বস্তুটা এফ বি বস্তুটা আমাকে উল্টা দিকে একটা কি দিবে? বল দিবে, ধাক্কা ধাক্কি করবে। তাহলে এই যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত কি আছে? প্রতিক্রিয়া আছে। এফ এ বল দ্বারা ধাক্কা দিলাম, তাহলে ও আমাকে একটা উল্টা দিকে সেম বলে ধাক্কা দিবে, সেটা এফ এ বল, কিন্তু সেটা সমান এবং কি পরস্পর বিপরীত, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে নিউটনের গতিসূত্র থেকে আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করলাম। এখন আমরা দেখব ঘাত বল বলতে আমরা কি বুঝি, হ্যাঁ। আমরা কি বল বলতে বুঝি? ঘাত বল, হ্যাঁ, এটা মিশিয়ে দিলাম। তোমরা একটু ক্লাসগুলো যদি যত্ন সহকারে ফলো করো তাহলে আশা করি তোমাদের আর কোথাও কোনো কনসেপ্টজনিত ঝামেলা থাকার কথা না, হ্যাঁ। এবার আমরা দেখব বলের ঘাত, বলের ঘাত বা যার নাম ঘাত বল, হ্যাঁ। তো আমি একটু বিষয়টা একটু দেখার চেষ্টা করি। আমরা কিছুক্ষণ আগে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে দেখলাম সেই বিষয়টা নিয়ে আমি তারপরে কথা বলি, হ্যাঁ। ঘাত বল বলতে আমরা আসলে কি বুঝি? তো আমরা কি দেখলাম যে এফ সমান সমান এম ভি মাইনাস ইউ ভাগ টি, এরকম কিছু একটা দেখলাম না আমরা কিছুক্ষণ আগেই? আমি একটু ডিটেলসে লেখার চেষ্টা করি তাহলে আরও ভালো বোঝাবে, হ্যাঁ। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি ছিল? সমানুপাতিক। এফ সমান সমান কী থাকছে? কে এম ভি মাইনাস এম ইউ ভাগ টি, তাই না? এরকম না কিছু একটা। এখন এখান থেকে আমি এমটা কমন নিয়েছিলাম, কে এর মান 1 বসাইছিলাম, তাই না? তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি, এরকম না? এতটুকু ছিল, তাই না? এখন আমি এটা এরকমই রাখলাম, থাক। কে এটার মানটা 1 বসালাম, তাহলে কি থাকে? এম ভি মাইনাস এম ইউ ভাগ টি না? এখন আর গুণ করলে কি থাকে? এফ ইন্টু টি। তাহলে এম ভি মাইনাস এম ইউ থাকে কি না দেখো তো? থাকে? এরকম লেখা যায় না? যায়, হ্যাঁ। এই যে বল এবং সময়, তো আমরা যদি অনেক সময় ঘাত বল মানে কি, আমরা পেরেক কিন্তু দেওয়ালের মধ্যে প্রবেশ করাবো, তাহলে খুব অল্প সময়ের মধ্যে খুব জোরে জোরে আমরা মার দেই না?
তাহলে অল্প সময়ের মধ্যে আমরা যদি খুব প্রচণ্ড বেগে যে বল কাজ করে, দেখো অল্প সময়ের মধ্যে প্রচণ্ড বেগে যে বলটা কাজ করে তাকে আমরা ঘাত বল বলি। ঘাত বল কি? ঘাত বল হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে একটা পেরেককে যদি আমরা এটার মধ্যে প্রবেশ করি তাহলে অল্প সময়ের মধ্যে এখানে প্রচণ্ড বেগে আমরা বল দিব না, তো অল্প সময়ের মধ্যে যদি প্রচণ্ড বেগে যে বল কাজ করে তার নাম হচ্ছে ঘাত বল বা বলের ঘাত। বইয়ের মধ্যে দেখবে লেখা আছে যে অল্প সময়ের মধ্যে খুব প্রচণ্ড বেগে যে বল কাজ করে তাকে বলি ঘাত বল। আবার যেটাই ঘাত বল সেটাই কিন্তু ভরবেগের পরিবর্তন হয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ঘাত বল সমান আমরা কি লিখতে পারি? ঘাত বল যা ভরবেগের পরিবর্তনও তাই। ভরবেগের পরিবর্তনে একই কথা, কিন্তু এটা সমান এফ ইন্টু টি লেখা যায়। হ্যাঁ, ঘাত বল যা বা বলের ঘাত যা ভরবেগের পরিবর্তনও তাই, আর এফ ইন্টু টি, তার মানে আমাদের যখন ঘাত বলের কথা চলে আসবে তখন এফ ইন্টু টি নিয়ে কাজ করব। এফ মানে কি? বল, আর টি মানে সময়। তার মানে যে বলটা খুব অল্প সময়ে প্রচণ্ড বেগে কাজ করবে সেই বলকে আমরা কি বল বলবো? সেই বলকে আমরা বলবো ঘাত বল। আর ঘাত বলে কি? ঘাত বল সমান এফ ইন্টু টি। তাহলে এর বুঝতে পারছো তো বিষয়টা, যে ঘাত বল মানে কি? খুব অল্প সময়ের মধ্যে যে বল প্রচণ্ড বেগে কাজ করে। সূত্রটা কি দাঁড়াচ্ছে? ঘাত বল বা ভরবেগের পরিবর্তন এফ ইন্টু টি। হ্যাঁ, ঠিক আছে। এখন চলো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? ভরবেগের সংরক্ষণ সূত্র, হ্যাঁ, বা নিত্যতার সূত্র। হ্যাঁ, আচ্ছা, ভরবেগের নিত্যতার সূত্র। আচ্ছা, আমি আগে এটা লিখে দেই, তারপর আমি এটা বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, এটা লিখে নাও। একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া, একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া বল ভিন্ন অন্য কোনো বল না থাকিলে যে কোনো দিকে এদের মোট ভরবেগের পরিবর্তন ঘটে না। একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া, অ্যাকশন আর রিয়াকশন ফোর্স ছাড়া যদি অন্য কোনো বল বাহির থেকে কাজ না করে তাহলে যে কোনো দিকে এদের ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। এটাকে ভরবেগের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র বলা হয়। ভরবেগের সংরক্ষণ সূত্র বলা হয়। হ্যাঁ, সূত্র এটা ভরবেগের নিত্যতা সূত্র বা ভরবেগের সংরক্ষণ সূত্রও বলা হয়। হ্যাঁ, তো চলো আমরা বিষয়টা এখন দেখি যে একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া ভিন্ন অন্য কোনো বল না থাকিলে যে কোনো দিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। তো এই বিষয়টা তো আসলে এখন থেকে বোঝা যাবে না, তাহলে আমরা যদি একটা ফিগার ড্র করি তাহলে আরও বিষয়টা কী করা যাবে, বোঝা যাবে। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে 2 মার্কের মধ্যে দিতে পারে। হ্যাঁ, মনে করো একটা বস্তু E1, M1 ভরের বস্তুটার ভর ধরলাম M1। হ্যাঁ, M1 এক ভরের একটা বস্তু E1 বেগ নিয়ে চলা শুরু করছে, এই দিক দিয়ে চলতেছে, বস্তুটা এইদিকে যাচ্ছে, আস্তে আস্তে বোঝো। আর একটা বস্তু এটা আর একটা কালার দিয়ে দিই তাহলে বুঝতে সহজ হবে। হ্যাঁ, আস্তে আস্তে বোঝো।
তো এটা আর একটা বস্তু ধরলাম, এটার ভর ধরলাম m2 ভরের বস্তু, 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম ভরের বস্তু, এটাও একই দিকে যাচ্ছে, u2 বেগ নিয়ে যাচ্ছে। মানে দুইটা বস্তু গাড়ি ট্রাক ধরলাম একই রাউটে যাচ্ছে, একটার গতি তুলনায় একটা গতি বেশি, তাহলে একটা গতি একের লাইনে যদি চলে একটার বেগের তুলনায় একটার বেগ যদি বেশি তাহলে একসময় তার ধাক্কা লাগবে না। তো ধরলাম এই জায়গায় আসার পর বস্তু দুটা কী করলো, ধাক্কাধাক্কি করলো। এই জায়গায় আসার পর তারা কি করলো, তারা ধাক্কাধাক্কি করলো। তো ধাক্কাধাক্কি যদি করে তাহলে F1 আর F2 বলে ধাক্কাধাক্কি হয়েছে, তার মানে এখানে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। যে বলে এ ধাক্কা দিছে ও কিন্তু সে বলে ধাক্কা দিচ্ছে, তাহলে F1 এটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলজনিত কাজ করে, সমান এবং বিপরীত। হ্যাঁ, F1 F2 সেম কিন্তু সমান এবং কি বিপরীত। তারপরে ধরে নিলাম যে ধাক্কাধাক্কি করার পর একটা তুলনায় একটা গতি বেশি হওয়ার পর ধাক্কাধাক্কি করার পর তারা আবার আর একটা বেগ নিয়ে, এই m1 ভরের বস্তু এটা v1 বেগ নিয়ে চলা শুরু করলো, শেষ বেগ এটা এইদিকে চলতেছে। আবার এই e1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুটা আবার v2 বেগ নিয়ে চলা শুরু করলো। তাহলে দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটা খুবই সহজ জিনিস, এই জিনিসগুলো বুঝলে আমাদের ম্যাথগুলো একেবারে ইজি হয়ে যাবে। e1 ভরের একটা বস্তু, মনে করো একটা গাড়ি, u2 ভরের একটা গাড়ি, u2 বেগের একটা গাড়ি, m1 ও m2 ভর নিয়ে তারা আস্তে আস্তে এক বেগে চলা শুরু করলো। এখন চলো একটার গতি একটা বেশি থাকলে, যদি e1টা বেশি থাকে u2টা যদি কম থাকে তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? তাহলে একটা সময় ধাক্কা লাগবে না? e1 u2 যখনই বেশি থাকবে, e1টা বেশি থাকবে u2র তুলনায়, তখন ধাক্কা লাগবে। তো ধাক্কা করার পর তারা সমান এবং বিপরীত বলে ধাক্কা দিয়ে আবার তারা ভিন্ন ভিন্ন বেগে কী করা শুরু করবে, চলা শুরু করবে। তাহলে আমরা এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান না। তো আমরা যদি একটু খেয়াল করি যে ক্রিয়া বল সমান প্রতিক্রিয়া বল যদি একটু বোঝার চেষ্টা করো, তাহলে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে ধরলাম এটা F1 এটা F2, বাট সমান এবং বিপরীত। একটা জন্য বিপরীতের জন্য আমি মাইনাস দিয়েছি, সমান এবং কি ক্রিয়া প্রতিক্রিয়া বলটা সমান এবং কি বিপরীত। নিউটনের গতির তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। তাহলে F1 সমান F2। হ্যাঁ, তো এখন মানগুলো বসাই যে ভরবেগের পরিবর্তন, F1 এর পরিবর্তে কি লেখা যায়, ভরবেগ। তাহলে আদি ভরবেগ প্রথম বস্তুর জন্য m1 v1 মাইনাস m1 e1। দেখো তো ভরবেগের পরিবর্তন না, ভরবেগের পরিবর্তনের হার ভালো করে দেখো, আমি কিন্তু তাই করছি প্রথম বস্তুর জন্য, এখানে মাইনাস থাক। দ্বিতীয় বস্তুর জন্য আমি কি করব, বা m2 v2 m2 u2, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন হয়েছে। আদি ভরবেগ শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বাদ দিলাম দ্বিতীয় বস্তুর জন্য, দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ, দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন ভাগ সময়, উভয় পাশে টিটি বাদ দিয়ে দিলাম, ক্যান্সেল। তাহলে আমরা যদি একটু দেখি উভয় পাশে যদি টিটি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, m1 v1 মাইনাস m1 e1। হ্যাঁ, দেখো ভালো করে, এটা প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, আর এটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করলে কি থাকে, মাইনাস m2 v2, দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ মাইনাস মাইনাসে প্লাস m2 u2। ঠিক আছে, দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ। এখন ভিগুলো একদিকে করে ইউগুলোকে আরেক দিকে করি, তাহলে কি থাকে, বা দেখো তো m1 v1 প্লাস এটাকে এটাকে নিয়ে এলাম m2 v2। ওকে, আর এটাকে যদি পাশে নিয়ে যাই তাহলে হয় m1 e1 প্লাস m2 u2। এখন আমি যদি এটাকে আর একটু সাজায় লিখি, আদি বেগটাকে সামনে লিখি, তাহলে দেখো m1 এটাকে সামনে লিখলাম m1 e1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তাহলে এই যে আমাদের একটা গোল্ডেন সূত্র কিন্তু আমরা পেয়ে গেছি, এই সূত্রটা খুব ঠান্ডা মাথায় আমাদের কিন্তু বুঝতে হবে। দেখো আদি ভরবেগের সমষ্টি, দুইটা বস্তু আমরা একখানে নিয়ে আসছি, আদি ভরবেগ, প্রথম বস্তুর আদি ভরবেগ দ্বিতীয় বস্তুর আদি ভরবেগের যোগফল যা হবে, পরে ধাক্কাধাক্কি করার পরেও দুইটা শেষ ভরবেগেরও যোগফল কি হবে, একই হতে হবে। তাহলে এইটা যোগ করে যে মান দিবে এইটা যোগ করেও কি মান দিতে হবে, একই মান দিতে হবে। বস্তুর আদি ভরবেগ এবং বস্তুর শেষ ভরবেগের কোনো পরিবর্তন হয় না, দুটো আদি ভরবেগ যোগ করে যা হবে বস্তুর শেষ ভরবেগেও যোগ করে কি হতে হবে, একই মান হতে হবে। তাহলে দেখো একাধিক বস্তুতে
ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া, অ্যাকশন আর রিয়াকশন ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে কোনো দিকে, এদের ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তার মানে এদের আদি ভরবেগ যোগ করলেও যা রেজাল্ট দিবে, শেষ ভরবেগ যোগ করলেও একই রেজাল্ট দিবে। বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না। একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে এদের ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তার মানে m1 u1 প্লাস m2 u2, তাহলে m1 v1 প্লাস m2 v2। তার মানে আদি ভরবেগের সমষ্টি যা, শেষ ভরবেগের সমষ্টি একই হবে। তো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এই বিষয়টা আমরা মাথায় রাখবো যে একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এই প্রতিপাদনটা আমরা মাথায় রাখবো, তবে এই সূত্রটা আমরা মাথায় রাখবো। হ্যাঁ, এখন এখানে আমাদের দুইটা কাজ একটু ভালো করে যদি আমরা অঙ্কগুলোতে আমরা যে প্রবলেমটা ফেস করব, তো দেখো বস্তুটা u1 u2 একই বেগে যাচ্ছে, এটা এতটুকু তোমরা উঠায় রাখবা। তো এর সাথে একটু চেঞ্জ করব আমরা অঙ্কের ক্ষেত্রে। যদিও অনেক সময় দেখা যাচ্ছে একটা ট্রাক আর একটা ট্রাক যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করাবো, দুইটা ট্রাক একটা ট্রাক হয়ে এক ঠেলে একদিকে নিয়ে গেল। তো এটা এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে যদি এইখানে আমাদের চেঞ্জ হয় কখনো, সাপোজ পরবর্তী স্টেপে দুইটা যোগ করলাম, দুইটা বস্তু মিলে একটা বস্তু হয়ে গেল, তাহলে দুইটা বস্তু যদি ধাক্কা থাকে তাহলে m1 প্লাস m2 মিলে একটা বস্তু হবে না? দেখো তো। আর দুইটা যে বেগে যাবে সেটা একটা ভি বেগে এদিকে চলে যাচ্ছে। তাহলে যদি কখনো এই রকম ঘটনা ঘটে যে u1 ভরের বস্তু u2 বেগ নিয়ে, m1 ভরের বস্তু m2 ভরের দুইটা বস্তু u1 u2 আদি বেগ নিয়ে চলছে, চলার পর তারা ধাক্কাধাক্কি করলো, করার পর দুইটা মিলে একটা বস্তু হয়ে তারপর সামনের দিকে চলছে, তখন আমাদের এই সূত্রতে একটু চেঞ্জ করতে হবে। তখন হবে আমাদের যে বস্তুটা m1 u1 বেগ থাকবে, m2 u2 বেগ তো থাকবেই। তাহলে এখানে শেষ বেগের ক্ষেত্রে কি হবে দেখো, এটা মিলিত বেগ, দুইটা বস্তু মিলে যে একটা বস্তু হয়েছে সেই বেগ, এটা মিলিত বস্তুর বেগ। তাহলে এখানে আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে যে m1 প্লাস m2 দুইটা বস্তু মিলিত হয়েছে এবং তাদের কমন বেগ, এই ভিটা হচ্ছে তাদের কি বেগ, কমন বেগ। হ্যাঁ, তো এরকম অনেক সময় অঙ্কের মধ্যে থাকতে পারে যে দুইটা বস্তু m1 এবং u1 ভরের দুইটা বস্তু, m1 এবং m2 ভরের দুইটা বস্তু u1 u2 আদি বেগ নিয়ে একই সরলরেখা বরাবর চলা শুরু করলো, ধাক্কাধাক্কি করলো, করার পর তারা দুইটা বস্তু মিলিত হয়ে একটা বস্তুতে পরিণত হয়েছে। দুইটা বস্তু যখনই মিলিত হবে একটা বস্তু, তাহলে m1 m2 মিলে তাদের ভরটা কিন্তু চলে আসবে। এখানে m1 m2 মিলে তাদের ভরটা চলে আসবে। ঠিক আছে, আর অঙ্ক করার সময় আমি আরও এগুলো ডিটেলস বলবো। আর দুইটা বস্তু যে মিলিত হওয়ার পর যে বেগটা, সেটা মিলিত বেগটা কিন্তু এইটা। হ্যাঁ, আর এই অঙ্কটার ক্ষেত্রেই যদি কখনো বস্তু দুটা একই দিকে না এসে যদি বিপরীত দিক থেকে আসে, তাহলে এইখানে আমাদের মাইনাস চিহ্ন বসাইতে হবে। যদি এটা একই দিক থেকে, এটা কিন্তু বস্তুর একই দিকে চলছে, হ্যাঁ একই দিকে চলছে, যদি দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসে তাহলে আদি বেগের আগে এই জায়গায় জাস্ট আমরা শুধু কি মাইনাস বেগটা বসাই দিব। এখানেও তখন আমাদের যে কোনো একটা বস্তু আমরা বেগটাতে কি বসাই দিব, u2 মানটা মাইনাস বসাই দিব যদি বিপরীত দিক থেকে এখানে বস্তু দুটো আসে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটু বলি, এখানে চারটা ফেজ নিয়ে আমরা কাজ করলাম। তো m1 ভরের বস্তু u1 বেগ, m2 ভরের বস্তু u2 বেগ নিয়ে যাচ্ছে। তো যাওয়ার পর বস্তু দুটা যদি এটার তুলনায় এটার গতি বেশি থাকে তাহলে একটা সময় এটা ধাক্কাধাক্কি করবে, করার পর যদি তারা ভিন্ন ভিন্ন গতিতে চলে, প্রথমে যে ফেজটা দেখিয়েছিলাম, তো ভিন্ন ভিন্ন গতিতে শেষ বেগ দুটো আলাদা হলে তাহলে এই সূত্র নিয়ে কাজ করব। এখন দুইটা বস্তু যদি মিলিত হয়ে একটা বস্তু হয়ে যায়, তখন আমি বললাম যে দুইটা বস্তু মিলিত হয়ে একটা বস্তু হয়ে গেলে তাহলে ভরটা হবে এখানে m1 m2 মিলে হবে মোট ভর, আর বেগটা হবে তার দুইজন মিলে কমন বেগ, সেটা ভি। এটা দিয়ে আমরা অঙ্ক করব। তো এইভাবে অনেক সময় অঙ্কের মধ্যে থাকবে। আর দুইটা বস্তু যদি বিপরীত দিক থেকে আসে, তাহলে একটার বেগটা পজিটিভ ধরবো আর একটার বেগটাকে আদি বেগটা কী ধরবো, আমরা নেগেটিভ ধরবো। তো আদি বেগটা নেগেটিভ ধরবো, যে কোনো একটা আদি বেগ নেগেটিভ ধরবো, তাহলে আমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, অঙ্ক করার সময় আরও বিস্তারিত আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তখন এমনি তোমরা বুঝতে পারবা। এখন আমরা দেখব আর অল্প কিছু জিনিস একটু দেখব, বন্দুকের পশ্চাৎ বেগ। তো চলো আমরা বন্দুকের পশ্চাৎ বেগটা একটু দেখি। হ্যাঁ, একটা টপিকস দেখব, বন্দুকের পশ্চাৎ বেগ। বন্দুকের পশ্চাৎ বেগ। হ্যাঁ, তো সাধারণত আমি যদি একটা বন্দুক চিন্তা করি, ধরে নাও এটা একটা পিস্তল, এটা একটা পিস্তল ধরে নাও, এটা পিস্তলের মধ্যে এরকম গুলি থাকে না, বুলেট থাকে না পিস্তলের মধ্যে। হ্যাঁ,
তো আমরা যদি নর্মালি চিন্তা করি যে ভরবেগের সংরক্ষণশীল সূত্র দিয়ে কাজ করব, বন্দুকের পশ্চাৎবেগ আমরা নির্ণয় করব। হ্যাঁ, তো গুলির ভরটাকে আমি বন্দুকের ভরটাকে আমি বড় হাতের এম ধরলাম, বন্দুকটার আদিবেগটাকে আমি ইউ ধরলাম, বড় হাতের ইউ ধরলাম, আর বন্দুকের শেষ বেগটাকে আমি, বন্দুকের যে বেগটা সেটাকে আমি ভি ধরলাম। কারণ আমরা যখন সাধারণত গুলি করি তখন গুলিটা কিন্তু সামনের দিকে চলে যায় আর বন্দুকটা কিন্তু পিছনের দিকে চলে আসে। হ্যাঁ, বন্দুকটা কোথায় চলে আসে? একটু পিছনের দিকে চলে আসে। তো এখন আমরা এই যে গুলির ভরটাকে আমি ছোটো হাতের এম ধরলাম, গুলির আদিবেগটাকে আমি ইউ ধরলাম এবং গুলির শেষ বেগটাকে আমি ছোটো হাতের ভি ধরলাম। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে ভরবেগের সংরক্ষণশীল সূত্র কি বলে, যে আমরা যখন চিন্তা করব আদি ভরবেগের সমষ্টি, তাহলে বন্দুকের আদি ভরবেগ গুলির আদি ভরবেগ, তাহলে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি এমভি। শেষ ভরবেগের সমষ্টি দেখো, বন্দুকের শেষ ভরবেগ প্লাস গুলির শেষ ভরবেগ। দেখো তো ভালো করে বোঝা যায় কিনা, এটা বন্দুকের ভর, বন্দুকের আদিবেগ, গুলির ভর, গুলির আদিবেগ, তাহলে আদি ভরবেগের সমষ্টি। কিছুক্ষণ আগে দেখে আসলাম ভরবেগের সংরক্ষণশীল সূত্র অনুসারে এটা গুলির ভরবেগের, এটা হলো বন্দুকের ভরবেগের সমষ্টি, আদি ভরবেগের সমষ্টি, এটা হচ্ছে গুলির আদি ভরবেগের সমষ্টি। বন্দুকের শেষ ভরবেগের সমষ্টি, এটা গুলির শেষ ভরবেগের সমষ্টি। এখন তো আদি ভরবেগের যোগফল, এটা শেষ ভরবেগের যোগফল কিন্তু কি হবে? সমান হবে। তাহলে এইটা যোগ করে যা রেজাল্ট দিবে এটা যোগ করে কিন্তু একই রেজাল্ট দিতে হবে। তাহলে আমরা যদি দেখি যে বন্দুকের একটা ভর আছে 10 কেজি, 20 কেজি, 30 কেজি, কিন্তু বন্দুকটা প্রথমে কিন্তু স্থির থাকে, তাহলে আদিবেগটা 0। আর গুলির একটা ভর আছে 2 গ্রাম, 5 গ্রাম, 7 গ্রাম, একটা ভর থাকবে এবং গুলির ভরটাও কিন্তু প্রথমে কি থাকবে? 0। তার মানে আমরা যখন একটা পিস্তল ধরে থাকবো তখন গুলির ভরও 0, আদিবেগ গুলির ভর থাকবে, পিস্তলেরও ভর থাকবে, বাট এটার মধ্যে যে গুলির বেগটা কিন্তু 0 থাকবে। পিস্তলের আদিবেগ 0, গুলিরও আদিবেগ কি? 0। কিন্তু যখনই আমরা এখানে ট্রিগারটা চেপে দিব তখন কিন্তু গুলিটা একটা বেগ নিয়ে কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। তো গুলিটা যে বেগ নিয়ে বের হয়ে যাবে তার কিন্তু একটা শেষ বেগ থাকবে, শেষ বেগ থাকবে না? এখন এই শেষ বেগটাকে ব্যালেন্স করার জন্য, সাপোজ এটা একটা ভরবেগ তৈরি হবে, এই ভরবেগটাকে ব্যালেন্স করতে যায়, কারণ এটা তো যোগ করে রেজাল্ট 0 আসতেছে, দেখো এটা গুণ করলেও 0, এটা গুণ করলেও 0, কিন্তু যখনই আমি কি করব, বন্দুকটাকে যখনই ট্রিগারটা চেপে দেবো তখন একটা ভরবেগ তৈরি হবে না, গুলির ভর ইন্টু বেগ মিলে একটা ভরবেগ তৈরি হবে। সাপোজ এই মানটা যদি 100 হয়, এই দুটো যোগ করে যদি 100 হয়, তাহলে পিস্তলটাকে তো এইটাকে তো আবার কি করতে হবে দেখো তো, কারণ এটা যদি যোগ করে 0 হয় তাহলে এটাও যোগ করে কত হতে হবে? পাশেও যোগ করে কত হতে হবে? 0 হতে হবে। সেই জন্য এই বন্দুকের মানটাকে এম, আমরা এটাকে -v ব্যবহার করব, এর বেগটাকে আমরা -v ব্যবহার করব। কেন? কারণ এটা যদি +100 হয় তাহলে এই বেগটাকে -100 হইতে হবে কিন্তু। হ্যাঁ, মানে এই দুটো গুণ করে কত হইতে হবে? মাইনাস হইতে হবে। তো ভালো করে একটু খেয়াল করবা, যদি আমরা বন্দুকটা এরকম করে ট্রিগারটা চেপে দিই তাহলে এর গুলির ভর এবং বেগ মিলে একটা সামনের দিকে চলে যাবে। তো রেজাল্টটাকে 0 বানানোর জন্য সেম পরিমাণ একটা নেগেটিভ মান আমাদের দরকার হবে, কারণ পিস্তলটা কোথায় চলে আসবে? পিছনের দিকে চলে আসবে, যেহেতু গুলিটা সামনে গেলে ভরবেগকে ঠিক রাখার জন্য, রেজাল্টটাকে 0 বানানোর জন্য পিস্তলটাকে কোন দিকে চলে আসতে হয়? পিস্তলটাকে কিন্তু একটু পিছনের দিকে চলে আসতে হয়। এই যে পিস্তলটাকে পিছনের দিকে চলে আসতে হবে, তো যেহেতু এই পাশে রেজাল্ট 0, তাহলে এই পাশে রেজাল্টকেও 0 বানানোর জন্য এটা কিন্তু -100 হতে হবে। তার মানে কি -100 হওয়ার জন্য কেন মাইনাস, তোর মানটা পাবো না আমরা, তো মাইনাস মানটা পাবো কীভাবে? যে পিস্তলটা যেহেতু পিছনের দিকে চলে আসবে সেই জন্য পিস্তলের বেগটাকে কি ধরতেছি আমরা? মাইনাস ধরে নিচ্ছি। কারণ এটা যোগ করে, এই পাশে যোগ করে যা রেজাল্ট দিবে এ পাশেও যোগ করে কিন্তু একই রেজাল্ট দিতে হবে। তো এটা যদি প্লাস মান হয়, সেম মানের সমপরিমাণ মান কিন্তু এখানে মাইনাস তৈরি করতে হবে। ঠিক আছে? তো এই জন্য এটাকে বলি বন্দুকের পশ্চাৎ বেগ এইটা। হ্যাঁ, তো এটা 0, এটা যোগ করলে এটা 0, এমভি -mv, আর এটা হচ্ছে +mv। হ্যাঁ, তো এটাকে যদি এই পাশে পার করে দেই, এমভি সমান mu, এমভি। হ্যাঁ, এটা হচ্ছে আদিবেগ তো 0, এটা হচ্ছে বন্দুকের ভর, সূত্রটা হচ্ছে বন্দুকের ভর ইন্টু বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ। হ্যাঁ, এইটা সমান গুলির ভর ইন্টু গুলির পশ্চাৎ বেগ। হ্যাঁ,
তো এইটা যোগ করে যা রেজাল্ট দিবে এটা যোগ করে একই রেজাল্ট দিতে হবে, কারণ আমরা যদি পিস্তলটাকে ঠিক জায়গায় কি করতে চাই, যে গুলিটা যে ভরবেগ ক্রিয়েট করে সামনে যাবে এটাকে ব্যালেন্স করার জন্য সেম পরিমাণ ভরবেগ কোথায় দিতে হবে, পিছনের দিকে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের সূত্র হচ্ছে এইটা, যে বন্দুকের ক্ষেত্রে বা আমরা যখন ভরবেগ নিয়ে কাজ করব তখন আদি ভরবেগ বা শেষ ভরবেগ নিয়ে কাজ করতে গেলে আমাদের কিন্তু এভাবে কাজগুলো করতে হবে, যে বন্দুকের ভর, বন্দুকের পশ্চাৎ বেগ, আর এটা হচ্ছে গুলির ভর আর গুলির সামনের বেগ, কারণ গুলিটা কিন্তু সামনের দিকে চায়, পিস্তলটা কোন দিকে আসে, পিছনের দিকে আসে। তো আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছো। আমি ম্যাথমেটিক্যাল যখন প্রবলেমগুলো সলভ করব তখন আরও কিন্তু বিস্তারিত এই কথাগুলো আবার বলবো, বলার পর কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করো। তোমরা জাস্ট এই বিষয়গুলো একটু আইডিয়া রাখো। তো এরপরও যদি বুঝতে তোমাদের কোথাও কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর আমরা তোমাদেরকে পিডিএফ কপি দিব, সেগুলো ফলো করলে আশা করি তোমাদের পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সবাই।